সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রায় 2 দশক পর নির্বাচনে জিতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেও সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে গণতান্ত্রিক অগ্রগতি হলেও অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা দলটির জন্য কঠিন পরীক্ষা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নে রাজপথ ও সংসদে তাদের আন্দোলন চলবে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংসদে ঐক্য বাইরে কি, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক এবং রেজল করিম রনি সম্পাদক জবান। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ সহ্য করবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামায়াতের, ক্যাম্পাস নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মেনে নেবে না জামায়াত, গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা, জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি, অরাজকতা হলে ছাড় নয়। এনসিপিতে যোগ দিলেন যুবদলের সাবেক নেতা ইসাহাক সহ বেশ কয়েকজন, নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দুষছেন এলজিআরডি মন্ত্রী, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানি মজুদ, জানালেন বাণিজ্য মন্ত্রী। এবং হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, সংক্রমিত প্রায় 1400, তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্তের চাপ, উদ্বিগ্ন অভিভাবকরা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সংসদে ঐক্য বাইরে কি। রেজাল করিম রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সাম্প্রতিক সময়ে গুপ্ত সুপ্ত রাজনীতি নিয়ে বিতর্ক চলছে। যদি আমি সরাসরি আপনাকে জানতে চাই যে এই রাজনীতি বা এই বিতর্ক, গুপ্ত সুপ্তের যে বিতর্কের অবসানটা আসলে কিভাবে হবে? একই সঙ্গে নতুন করে, মানে এটা তো ছিলই, যে ফটোকার্ড থেকে মুক্তের উপায় কি, ভুয়া ফটোকার্ড? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। মাসুদ কামাল ভাইকেও শুভেচ্ছা। দেখেন, আমি আপনার এই শোতে একাধিকবার, আরও মনে হয় 6 মাস আগে আলাপ করছি যে আমরা এটা নিয়ে মানে গুপ্ত রাজনীতি বিস্তারিত বলছি এবং যা যা বলছি আজকে অক্ষর অক্ষরে তাই ঘটতে দেখা যাচ্ছে। কি বলছিলাম যে ডিজিটাল মব মাঠের ভায়োলেন্সকে উস্কে দিছে তো আপনাদের আজকে কত দূর বিস্তৃত হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, যে আলাপটা করতে চাই সেটা হলো, আমরা এখন 2টা সোসাইটিতে বাস করি। একটা হলো ভার্চুয়াল সোসাইটি আর একটা হলো অ্যাকচুয়াল সোসাইটি। এবং প্রত্যেকটা মানুষই, শহর অঞ্চলে তো বটেই, গ্রাম অঞ্চলেও এখন প্রায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে এই ভার্চুয়াল সোসাইটির অংশ। এবং ভার্চুয়াল সোসাইটিটাকে আপনার নানাভাবে এটা আপনার মানে ভার্চুয়াল সোসাইটি আমাদের অ্যাকচুয়াল সোসাইটি বা আমাদের প্রকৃত জীবন বা প্রকৃত সমাজকে প্রভাবিত করে। ফলে ভার্চুয়াল সোসাইটিতে আপনি যদি একটা দলকে ডিফেম করা, একটা মানুষকে নিয়ে বিশুদ্ধার করা, একটা মানুষকে নিয়ে প্রোপাগান্ডা করা, হ্যাঁ, এইটাই যদি আপনার পলিসি হয় এবং এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যদি আপনি করেন, যেটাকে আমরা বট আইডি বলি। বট মানে কি? রোবট থেকে বট ব্যাপারটা আসছে। সেটা হলো যে এটা কোনো মানুষ করে। মানুষ একটা হলো ফেক আইডি চালানো। একটা মানুষ ধরেন 10টা 20টা বা 50টা ফেক আইডি বেশি চালাইতে পারে না, এত টাইম হবে না তার। ফেক আইডি চালানোটা কিন্তু মানুষ চালাইতে হয়। আর বট আইডি যেটা রোবট আইডি, এটা অ্যালগোরিদমের মতো সিস্টেম করা। এটা একটা কমান্ডের মধ্যে দিয়ে, এটা একটা অটোমেশনের মধ্য দিয়ে 1000 1500 লাখ লাখ আইডি চালানো যাবে এক কমান্ডে। দেখবেন যে একই বিষয়ে সরায় যাচ্ছে, একই বিষয়ে সমস্ত আইডি থেকে মনে হচ্ছে যে এটাই এখন ইস্যু, এটাই এখন জনমত। হ্যাঁ, এইভাবে কৃত্রিমভাবে যে বট ব্যবহার করে যেটা করা হচ্ছে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোপাগান্ডার জায়গায় চলে গেছে। এটা কিন্তু ভুয়া আইডি দিয়ে আপনার যারা করে তাদেরকে আপনি ধরেন হয়তো ট্র্যাক করে নানাভাবে ধরতে পারেন, কিন্তু এই যে অটোমেশন বট প্রযুক্তি ব্যবহার করে যেটা করা হচ্ছে, মোবাইল ফার্মিং ব্যবহার করে, মানে আপনার হাজার হাজার কম্পিউটারের সাথে এখানে বসে আমার ডিভাইস দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, একই রকম পোস্ট, একই রকম কমেন্ট, হ্যাঁ, একই রকম জিনিস প্রচার হবে। তো ফলে
এবং অটোমেটিক্যালি এটা জেনারেট হইতে থাকবে, অ্যালগোরিদম এমন সিস্টেম করা। সো এটা টেকনিক্যাল আলাপ। আমি যেহেতু মানে ধরেন সাংবাদিক এবং একটু খোঁজখবর রাখি, এই জন্য আমি পুরো ব্যাপারটা নিয়ে আমি শুরুর থেকে সতর্ক করছি যে এইটা যদি আপনারা বন্ধ না করেন তাহলে পুরা পরিবেশ বিষাক্ত হয়ে যাচ্ছে। ধরেন আপনি 5 তারিখের পরে একটা অদ্ভুত ফেনোমেনা তৈরি হয়েছে, নিরপেক্ষ। মানে জামাতের পক্ষে যারা ইনায় বিনায় মত উৎপাদন করে এরা সব নিরপেক্ষ, আর অন্য দল যারা করে এরা সব দালাল। গণসংহতির পক্ষে কথা বলে দালাল, বিএনপির পক্ষে কথা বলে তো সে প্রতিষ্ঠিত দালাল, যেহেতু বিএনপি ক্ষমতায় আছে। হ্যাঁ, এর বাইরে সবই দালাল, আর ওইটা হলো নিরপেক্ষ। এই যে নিরপেক্ষতার একটা পারভার্টেড সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে দিয়ে এইবার হ্যাঁ ধরেন আমার যদি বিএনপির কোনো কিছু পছন্দ হয়, কোনো অংশ, সেটা আমি বলতে পারবো না। আবার যে অংশ অপছন্দ সেটা আমার বলা উচিত, সেটা আমরা বলি। কিন্তু না, আপনার যে পছন্দ হলো এই কারণে আপনি দালাল। কিন্তু জামাতের কোনো কিছু যদি আপনি অপছন্দের জায়গাটা যদি না বলেন, জাস্ট পছন্দের জায়গাটা যদি নিরপেক্ষভাবে আপনি মোটামুটি অ্যাকনলেজ করে যান, তাইলে আপনি নিরপেক্ষ, তাহলে আপনি প্রকৃত সুশীল। এটা 5 তারিখের পরের এই সংজ্ঞা। এবং আপনি এই যে জামাত ছাড়া অন্য দলকে সমর্থন করলেন, এই কারণে আপনার কোনো চরিত্র রাখা হবে না। আপনি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কালামাগুর, আপনি খারাপ, আপনার রেজাল্ট কি, আপনার বংশ কি, হ্যাঁ, সব ধরে টান দেওয়া হবে। তাহলে এই যে তারা ডিফেম করে, এটা আওয়ামী লীগ তাদের সাথে এই চর্চাটা করছে, তাদেরকে মানুষ সমাজে অচ্যুত, সোসাইটিতে আনফিট হিসাবে রাখার চেষ্টা করছে, এবং তারা এটা কৃত্রিমভাবে অন্যদের ক্ষেত্রে করতেছে, কিন্তু সোসাইটিতে এরা মেইন স্ট্রিম। ফলে এখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই জন্য আমি বলবো যে এই ভার্চুয়াল সোসাইটির এথিক্সটা ঠিক করতে হবে। যেহেতু ভার্চুয়াল সোসাইটি এখন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ফলে ভার্চুয়াল সোসাইটিতে আপনি দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা আপনি শতমুখে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তি তারেক রহমান, ব্যক্তি আমি, ব্যক্তি আপনি, এদের প্রত্যেকের অনার কোড রক্ষা করতে হবে। এটাই হলো মানবিক মর্যাদা বোধ সম্পূর্ণ রাষ্ট্র গঠনের বেসিক প্রিন্সিপাল। কিন্তু সেখানে আপনি অকথ্য ভাষায় তারেক রহমান, জায়মা রহমানকে আপনি সমালোচনা করেন, প্রধানমন্ত্রী হিসেবে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, 1000 পয়েন্টে সমালোচনা করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড, আমি যেটা বারবার বলতেছি, রক্ষা করতে হবে। তারেক রহমানের অনার কোড যেহেতু রক্ষা হয়নি, সেখানে আমার আপনার অনার কোড কোথায় রক্ষা হবে? রক্ষা তো হবে না। ফলে এই যে একটা মানে আপনার ভার্চুয়াল সোসাইটিতে যে একটা উগ্রতা বা এক ধরনের এই যে ডিজিটাল মব, এইটাই রিয়েল সোসাইটিতে আপনার উস্কায়া দিচ্ছে ভায়োলেন্স। আরেকটা হলো যে গ্রাফিতি, দেখেন গ্রাফিতি করার অধিকার তো সবারই আছে। হাসিনার আমলে দেখবেন যে সুবোধ গ্রাফিতি খুব পপুলার হয়েছিল, এবং অনেককে এটা সন্দেহে গ্রেফতারও করা হয়েছে। তো আজকে আপনারা বিভিন্ন দেয়াল দখল করে রাখছেন, সেখানে ছাত্রদল যদি যায় তার মতো করে গ্রাফিতি করে, আপনি ভয় পাওয়ার কি আছে? আপনি অন্য জায়গায় গ্রাফিতি করবেন, সেখানে আপনার মারামারি করা দরকার কি? আপনার গ্রাফিতিতে আপনি রিয়েক্ট করতেছেন কেন? আরেকটা হলো যে এই পয়েন্টটা বলে শেষ করি, গুপ্ত রাজনীতির যে বাস্তবতা আপনারা 5 তারিখের আগে বলেন, এটার কোনো যুক্তি নেই। গুপ্ত রাজনীতি অলওয়েজ ডেঞ্জারাস, যে কোনো ডেমোক্রেটিক প্রসেসের কারণে। গুপ্ত রাজনীতির কারণে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। আপনি ধরেন শিবির করেন, আপনি ছাত্রলীগের মিছিলে গিয়া যখন বলতেছেন, ছাত্রলীগের মিছিলে গিয়ে যখন একটা শিবির দর ধৈরা জবাই কর, আপনি তো নিজের সাথে প্রতারণা করছেন। আপনি প্রয়োজনে করতেন না কোনো কিছু, আপনার তো ছাত্রলীগ করার দরকার নেই। মানে সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। কেন আপনার টেকনিক্যালি ছাত্রলীগ করতে হবে? আরেকটা ওনারা বলে যে বিএনপি গুপ্ত। বিএনপি একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, বিএনপির গুপ্ত হওয়ার কোনো দরকার নেই। একটা হলো ব্যক্তি আমি নিজেকে হাইড করে রাখলাম, হ্যাঁ ব্যক্তি আমি, সেটা তো গুপ্ত রাজনীতি না। সেটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পালায় গেলেন, কেউ বিদেশে গেল, বা কেউ এক ঠিকানা থেকে আরেক ঠিকানা লুকায় রইল পার্সোনালি। আর হইলো আপনি নিজের রাজনৈতিক পরিচয় ফালাই দিয়ে শত্রুর রাজনৈতিক পরিচয়ে ফাংশন করে, সেটাকে আমরা গুপ্ত বলি। এটা ডেঞ্জারাস ফেনোমেনা। এটা আমি পরে আর একটু ব্যাখ্যা করব। এটা একটা মানে ডেমোক্রেটিক সোসাইটি গঠনের ক্ষেত্রে অন্তরা, এই জায়গা থেকে বের হইতেই হবে বাংলাদেশকে। আপনার কাছে আমি আবার আসবো মাসুদ কামাল ভাই, যেটি রনিকে ভাইকেও জিজ্ঞেস করেছিলাম যে গুপ্ত সুপ্তের বিতর্কের অবসানটা আসলে কিভাবে হবে, আর ভুয়া ফটোকার্ড, এই ভুয়া ফটোকার্ডের তো ভুক্তভোগী আপনি নিজেও হয়েছিলেন, সেখান থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? ভার্চুয়াল সোসাইটির এথিক্সটাই ঠিক করবে কে? ভুয়া ফটোকার্ডের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, মুক্তি না পাওয়ার চেষ্টা করাই ভালো। এটা আপনি ইগনোর করতে বলে সবচেয়ে ভালো, ইগনোর করেন। আমাকে নিয়ে অনেক ফটোকার্ড হয়েছে, যেটা আমি বলি না সেটা মুখ দিয়ে বলাই দিছে, আমি এটাকে ইগনোর করি, ভাই কিছু করার নাই। এটা আমি সরাসরি একটা এক্সাম্পল দিই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন না, অনেক কুকুর আপনাকে ঘেউ ঘেউ করবে, আপনি কি করবেন? আপনি সবাইকে যে বলবেন ভাই তুমি আমাকে ঘেউ ঘেউ কেন করতেছো, করা উচিত না, বলবেন না। আপনি হেঁটে যাওয়ার পর আপনার পেছন থেকে একজন লোক বলবে যে এই লোকটা যে গেল না, এই লোকটা খারাপ, আপনি কি করবেন? আপনি তার কাছে প্রমাণ চাইতে পারবেন না। কিন্তু আপনি যদি ঠিক থাকেন, মানুষ ঠিকই বুঝে নেবে
যারা এই ঘেউ ঘেউটা করে অথবা যারা মনে করেন বলে আপনার সম্পর্কে, সে তো কোনো না কোনো মানুষকে বলে। হুম যাকে বলে সে আপনাকে ঠিকই চিনে নেবে, সে আপনাকে ঠিকই মূল্যায়ন করবে, সে আরেকজনের কথা শুনে আপনাকে মূল্যায়ন করবে না। যে লোক আরেকজনের কথা শুনে আমাকে মূল্যায়ন করবে, সে লোকের মূল্যায়ন তোমার দরকারই নাই। তো আমার এটা সমস্যা নাই কোনো, কিন্তু ওটার থেকে আপনি মুক্তি পাওয়ার চেষ্টা করেন। এটা সমাজে, পৃথিবীতে সে আদিকাল থেকেই পরচর্চা চলে আসছে, এটা চলতে থাকবে। গীবত চলে আসছে, এটা চলতে থাকবে। এটাকে আপনি থামাইতে পারলে তো আর আল্লাহ এত কঠিন শাস্তি রাখতো না এর জন্য। কাজেই ওইটা অন্য হিসাব। গুপ্ত সুপ্ত নিয়ে বলি, এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। আসলে মজা লাগছে কেন, যে ওখানে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগের রাজনীতি, এই দুইটাই এই ক্যাম্পাসে চলবে না। তো ছাত্র রাজনীতির মধ্যে ছাত্র কেটে গুপ্ত করে দিয়েছে, ছাত্রটা কাইটা দিয়ে উপরে লিখেছে গুপ্ত। তাহলে এখন কি হলো, যে গুপ্ত রাজনীতি চলবে না। আগে ছিল কি ছাত্র রাজনীতি চলবে না। এখন আপনি আমাকে বলেন, আপনাকে জিজ্ঞাসা করি, ওই কলেজের যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, তোমার এখানে আমার কাছে দুইটা অপশন, যে ছাত্র রাজনীতি চলবে না আর এটা হলো গুপ্ত রাজনীতি চলবে না, তুমি কোনটা চাও? আপনি আমাকে বলেন। তাকে যদি আমি বলি যে তোমার কাছে আমি দুইটা অপশন দিলাম, যে তুমি ছাত্র রাজনীতি বন্ধ অথবা গুপ্ত রাজনীতি বন্ধ, তুমি কোনটা বলবা? আমার তো মনে হয় 99% বলবে যে গুপ্ত রাজনীতি বন্ধ। যদি গুপ্ত রাজনীতি আপনি ওরা যদি করে, তাহলে ওইটা বলবো কি আমি, যে আগেরটা ভুল ছিল, এটা শুদ্ধ করে দিছে। যে শুদ্ধ করছে তাকে আপনি বাহবা দেবেন যে তুমি ঠিক কথাটা লেখছো। কারণ ছাত্র রাজনীতি বন্ধ হলে তো শিবিরের রাজনীতি বন্ধ হয়ে যায়। শিবির দুঃখিত হয় কেন? কোন হলে 5ই আগস্টের পরে শিবিরা বলতেছে না, কেউ কোনো রাজনীতি করতে পারবে না, ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করা যাবে না, এনে ছাত্র তো কমিটি করতে দিল না, দেয়নি তো করতে। তো ডাকসু ইলেকশনে যারা পাস করছে এরা কি শিবির করে না? আপনি আমার বলেন, সাদিক কায়েমকে শিবির করে না? ফরহাদকে শিবির করতো না? সাদিক কায়েমও করতো, ফরহাদও করতো। তো উনি করলে ছাত্র রাজনীতি হয় না, আর ছাত্র দল করলে ছাত্র রাজনীতি হয়। ভাই এর চেয়ে বড় হিপোক্রেসি আর কি হইতে পারে? দেখুন, উনি বলবেন যে আমি ছাত্র রাজনীতি করি না, তাহলে আমি কি করি? আমি গুপ্ত রাজনীতি করি। তখন এটা বলছে সমস্যাটা কি? এখন তুমি যখন বলো যে গুপ্ত রাজনীতি করলে আমার গায়ে লাগে, তখন হলো ওই জিনিসটা, ওই যে বলতো না যে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, ইহাতে ওরা দুঃখ পায়। আর আপনি আমাকে বলেন মাসুদ কামাল আপনার মাথাতে বিশাল একটা টাক, আমি কিন্তু দুঃখ পাবো না। কিন্তু আপনি যদি বলেন আপনাদের মাথা চুল তো সব পাইকে গেছে, তখন আমাদের মিলবে, তখন আমি দুঃখ পাইতে পারি। যার টাক আছে তাকে টাক বলে দুঃখ পাবে, না বললে পাবে না। এখন যে নিজে গুপ্ত, তাকে গুপ্ত বলে সে দুঃখ পায়, দুঃখ পেলে খেপে যায়। আমি ওনাদেরকে বলবো, ভাই আপনাদের মধ্যে 2 জন মেধাবী লোক নিশ্চয়ই আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে গুপ্ত বললে কি আমার খেপা উচিত? তারা বলবে না, তুমি খেপো না। ক্ষেপে তো প্রমাণ হয়ে যায় তুমি গুপ্ত। আচ্ছা, এই বোকামিটা তারা কেন করতেছে আমি বুঝতেছি না কিছু। জি, আরেকটি বিষয়ের দিকে যেতে চাই, আপনি এটার সাথে যোগ করেন। এনসিপিতে আজকে বেশ কয়েকজন যোগ দিয়েছেন, এর মধ্যে যুবদলের সাবেক নেতা ইসাহাক সরকার রয়েছেন, এবং তার একটি মন্তব্য আমি পড়ছি। তিনি বলছেন, তাবেদারি ও ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে আবারও মাঠে নামতে হবে। বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগের মতো একই কায়দায় ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হলে তাদের পতন ঘটানোর জন্য আমরা রাজপথে নেমে আসব, বেশি সময় নেব না। যুগান্তরের রিপোর্ট, এনসিপির টার্গেট রিফাইন আওয়ামী লীগ ও পদবঞ্চিত বহিষ্কৃত বিএনপি নেতা। দেখেন, এই বিষয়ে আলোচনার আগে একটু রেসপন্স করি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের স্লোগান তুললে তারা কিন্তু সবাইকে কনফিউজড করছে, সবাইকে একটা পশ্চিমা মডেলের দিকে তারা যাচ্ছে করতে, এবং তাদের যে নিরপেক্ষ ভিসি 36 পাতার ভিসি যেটা ছিল এর আগের, সেই ভিসিকে তারা কি বলল, এই যে যাদের কথা বললো শিবির নেতা, এরা সাবেক ছাত্রলীগ এবং বর্তমান শিবির নেতা, এরা প্রত্যেকটা হলে শিক্ষার্থী প্রতিনিধি দিল, এবং শিক্ষার্থী প্রতিনিধি সাধারণ শিক্ষার্থীর নামে কারা ওই নিরপেক্ষ গুপ্তগুলোকে দিল, যেটার মধ্য দিয়ে তারা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ডাকসু ইলেকশনগুলো এবং ছাত্র ইলেকশনগুলো তারা এইভাবে দখল করলো, ক্যাম্পাসগুলো। তো ফলে দখল কইরেই তারা কিন্তু আবার বিভিন্ন জায়গায় আপনার এই ক্যাম্পেনিংয়ে প্রচারণায় চলে গেল। দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেনিং করলে সেটা লেজুর ভিত্তিক রাজনীতি না, তার মানে তার মানে শুধু তাদের পক্ষে থাকলেই সেটা নিরপেক্ষ,
অন্য কোনো কিছু করলে সেটা করা যাবে না। শুধুমাত্র শিবির করলেই সেটা ছাত্র রাজনীতি হবে না, লেজুর ভিত্তি হবে না, এবং পরে সেই শিবির নেতা দাঁড়িপাল্লার জন্য ক্যাম্পেনিং করলেও সেটা লেজুর ভিত্তি হবে না। কিন্তু সেটা যদি ছাত্রদল করে, ছাত্রদল নেতা যদি তার নেতার প্রোটোকলের জন্য রাস্তায় লোকজন সরায়, ভিড় থামায়, নেতার গাড়ি, সেটা খুব খারাপ, সেটা খুব জঘন্য, পুরানা বন্দোবস্ত। ফলে মুনাফিকি বন্দোবস্ত ভালো না পুরানা বন্দোবস্ত ভালো, এই দুইটার মধ্যে যদি আপনি মানুষকে সিদ্ধান্ত নিতে বলেন, মানুষ চোখ বন্ধ করে পুরানা বন্দোবস্ত বেছে নেবে, কারণ পুরান থেকে নতুন হওয়া যায়, কিন্তু মুনাফিক থেকে ভালো হওয়ার উদাহরণ নেই, এটা আল্লাহ সুযোগ রাখেন নেই। মুনাফিকের স্থান জাহান্নামে নিম্ন স্তরে। তো ফলে এই জায়গাটা রাজনীতির নামে যারা করার চেষ্টা করে, আমি মনে করি আগে তাদের ক্লিয়ার হইতে হবে। আরেকটা হলো গুপ্ত রাজনীতির অনেক ধরনের সমস্যা আছে। একটা বড় সমস্যা এই দেখেন, হাদি হত্যাকাণ্ডের দায় গুপ্ত রাজনীতিকে নিতে হবে। কেননা আপনি এই যারা হাদির খুনি হিসাবে এখন অ্যারেস্ট হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, এবং তাদেরকে ইনকিলাব সেন্টারে নিয়ে আসলো একজন জামাত নেতার ছেলের হাত ধরে তারা আসলো, যেটা আমরা রিপোর্টে পাইলাম। এবং তারা এলাও করলো কেন? হাদি জেনে শুনেই তো এলাও করছে। কি কেন এলাও করলো? কারণ হলো ছাত্রলীগের মধ্যে অনেকে তো ঢোকা ছিলই, তো ফলে ছাত্রলীগ থাকলে এলাও না করার তো কোনো কারণ নেই, কারণ তাদের বাইবাদার স্ট্র্যাটেজিক্যালি তো ছাত্রলীগে ছিল। এখন কোনটা হাসিনার ছাত্রলীগ আর কোনটা শিবিরের ছাত্রলীগ, এটা তো পার্থক্য করা হয়নি। এই জন্য বারবার যে ছাত্রদলের পক্ষ থেকে বলা হলো আপনারা কারা গুপ্ত ছিলেন স্ট্র্যাটেজিক্যালি, ভুল ত্রুটি যাই হয়েছে, আপনারা একটা তালিকা প্রকাশ করেন। তালিকা প্রকাশ না করার কারণে কিন্তু আজকে এই যে দেখেন হাসিনার ছাত্রলীগ ঢুইকা এই অঘটন ঘটাই দিল। এই যে তার মানে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এখানে কি তৃতীয় কোনো পক্ষ ছিল কিনা? তৃতীয়, আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতিকে দেখতে চাই না। তৃতীয় পক্ষ এই যে ধরেন যারা বললো যে কুত্তার মতো করে পিটানো হবে, তাদের স্লোগান আপনি দেখেন ভিডিওর মধ্যে, হ্যাঁ, তারপরে তাদেরকে ছাত্রদল যেভাবে সেভ করলো, আমি তো মনে করি রাকিব, শিপন এখানে যারা ছিল, শিবিরের উচিত তাদেরকে ফুলের সংবর্ধনা দেওয়া। ওইখানে তো যেভাবে গণপিটনের পরিবেশ তৈরি হয়েছিল, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেখানে বুক আগলে রাকিব তো মনে করি শুধু ছাত্রদলের নেতা না, সেখানে সমস্ত ছাত্র রাজনীতির অভিভাবকের ভূমিকা পালন করছে সেখানে ওই দিন দাঁড়াইয়া, ওই মবের মধ্যে, ওই উশৃঙ্খলার মধ্যে সে বুক দিয়ে আগলে ধরে রেখে তারা এদেরকে সেভ করে বাইর করে নিয়ে আসছে। আপনি দেখেন ভিডিওগুলো, তো ফলে আপনি এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং ছাত্রদলকেও বলবো যে কোনো মূল্যে অহিংস পরিবেশ বজায় রাখতে হবে। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করবেন, এবং 5 তারিখের পরে আসলে সবচেয়ে বেশি থ্রেটে পড়ছে শিবিরের রাজনীতিটা বা জামাতের রাজনীতিটা, কারণ এখানে একটা ক্যাডার ভিত্তিক ওয়ান ডাইমেনশনাল পার্টির বিরুদ্ধেই তো, রাজনীতির বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। আমরা প্রকাশ্য ডেমোক্রেটিক, আপনি শিবির নামে ফাংশন করেন, অসুবিধা কি? এটা আওয়ামী লীগের আমল নাই, আর আওয়ামী লীগ নাই, আপনি প্রকাশ্যে পরিচয় দিবেন, আপনি প্রকাশ্যে বিরোধিতা করবেন, প্রকাশ্যে আপনি পার্থক্য তৈরি করবেন, তো সেটা করতে আপনার সমস্যা কি? এখন তো সেই সমস্যা নাই, ফলে এটা করতে হবে। ফলে এখন আপনি, আচ্ছা, তারপর পরের প্রশ্ন যেটা বললেন সেটা কি? সেটা হচ্ছে যুগান্তরের এক, হ্যাঁ, ও আচ্ছা, এই যে দেখেন এখন এই যে আপনার মিটফুডের ঘটনা মনে আছে, যুগান্তরের রিপোর্ট আছে, মিটফুডের চাঁদার এই ঘটনা যুগান্তরের রিপোর্টই আছে, আপনি দেখাতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে ইসাক সরকারের নাম আসছে, বা এই চাঁদার এই যে মিটফুডের যে জঘন্য ঘটনাটা ঘটলো। তো এবং যখন ইসাক সরকার বিএনপির রাজনীতির সাথে ছিলেন, উনি তখন কিন্তু চাঁদাবাজ ছিলেন। আজকে যেহেতু উনি তারপরে নমিনেশন পায়নি, নমিনেশন না পাই উনি নিজে নির্বাচন করছে, 1000 মতো ভোট পাইছে, তো তারপরে এখন উনি কিন্তু সবচেয়ে বড় নেতা হয়ে গেছে, উনি সেলিব্রিটি এখন এনসিপিতে। ফলে বিএনপি থেকে যখন কেউ চলে যায়, বা বিএনপি থেকে যদি কেউ মনোনয়ন বঞ্চিত হয়, বা বিএনপি যাকে বহিষ্কার করে, যেমন আক্তার আজকে জাতির পিতা, তারপরে যে কর্নেল ওলি, হ্যাঁ, বিশাল সম্মান তার জোটে। ফলে বিএনপিতে যেগুলো আনফিট, এগুলো সবগুলো এনসিপি জামাত জোটের জন্য জাতির পিতা লেভেলের নেতা। এটা তো একটা কালচার পরিণত হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো এখন এইটার রাজনীতি কতখানি মানুষ কতখানি নিবে। আজকে এই যে আপনি যে খবরটা পড়লেন, হ্যাঁ, ইসাক সরকারকে যদি নমিনেশন দিত, উনি পাস বা ফেল যাই করতো, উনি ঠিক উল্টা কথাটাই বলতো যে জামাত শিবির নামলে একদম টেঙ্গি ভাঙ্গা ফেলবো, এই কথাটাই বলতো। ফলে এইটার সাথে কোনো মোরাল পজিশন বা এথিক্যাল কোনো স্ট্যান্ডার্ড আছে বলে মানুষ মনে করবে না অন্তত, বা যারা রাজনীতি বোঝে। এটা জাস্ট উনি ওনার পজিশন বদলাইছে, এই কারণে ওনার বক্তব্য বদলাই গেছে। ফলে পলিটিশিয়ান কারা? ওনার পজিশন বদলাইলেও যার বক্তব্য বদলায় না, সে হলো পলিটিশিয়ান, মানে সে হলো সিজন পলিটিশিয়ান। রাজনীতি তো মাসুদ কামাল ভাই শেষ বলে কথা নাই, যে পলিটিশিয়ান কারা, পলিটিক্স বদলালেও নীতি বদলায় না, কিন্তু বাংলাদেশে কি তাই হয়? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটা বহুল উচ্চারিত একটা জঘন্য মিথ্যা কথা। রাইট, এটা কে উচ্চারণ করে জানেন? যে সমস্ত নীতিহীন রাজনীতিবিদ আছে, তারা
নিজেদের অনৈতিক কর্মকাণ্ডকে জাস্টিফাই করার জন্য এই ধরনের কথা বলে। রাজনীতি আপনি যারা করবেন, রাজনীতি হলো নীতির রাজা রে ভাই। যত নীতি আছে সমস্ত নীতির রাজা এটা, এই কারণে যে এই নীতির দ্বারাই দেশ পরিচালিত হয়। আমি আমার সংসারের জন্য একটা নীতি স্ট্যান্ডার্ড আমি সেট করছি, ওটা যদি ভুল হয় আমার সংসার ক্ষতিগ্রস্ত হয়, আর রাজনীতি যদি ভুল হয় তাহলে পরে দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই যে রাজনীতিতে শেষ কথা না, রাজনীতিতে একটাই কথা থাকবে, রাইট। যে রাজনীতিবিদ দ্বিতীয় কথা বলে সে হলো একটা বাটপার, জাস্ট বাটপার। আর যে বলে আমার শেষ কথা নাই, তার মানে প্রতিদিন সে কথা পাল্টাবে বলে সে দাবি করতেছে। শেষ কথা নাই মানে কি? এটা বলার মাধ্যমে সে একটা পথ রাখে যে আমি ডেইলি কথা চেঞ্জ করবো আর ডেইলি আমি এটা কমু, রাজনীতিতে শেষ কথা নাই। তো সে হলো একটা জাত বাটপার। এই সমস্ত বাটপারদের আমরা এখন মাথার উপরে রাখি বলে আজকে দেশটার এই অবস্থা। রাইট। এবং আমি মনে করি আমাদের জেনারেশন আসতেছে, তারা এই বাটপারদের পায়ের নিচে নিয়ে আসবে। যত বাটপার দেখতেছেন সব বাটপারকে যখন পায়ের নিচে নিয়ে আসবে তখন এই দেশটার একটা সুবিধা হবে, এর আগে দেশ ভালো হবে না। রাজনীতির শেষ কথা নাই মানে কি? যে কথাটা সকাল বিকাল আপনি কথা বলবেন, চেঞ্জ করবেন। যে কথাটা বললো যে তুমি 2 দিন আগে আসলে এক লাইনে সুবিধা পেয়ে চলে আইসো, আইসে তুমি উল্টা গান গাইতেছো। এতদিন গাইছো তুমি ভজন, এখন কেউ হামদার নাথ। হ্যাঁ, এই সমস্ত এটা নাটক না, এটা বলে এই যে হিন্দিতে একটা শব্দ আছে কি নটঙ্কি না কি বলে, এটা হলে সেই নটঙ্কি। তো এই সমস্ত লোক দ্বারা মনে করি যে মানুষের উচিত এদেরকে ঘৃণা করা, এদেরকে দেখলে এদেরকে ঘৃণা করা, বলা যে আপনি একটা ঘৃণিত ব্যক্তি। আপনার মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য, ইয়ের থেকে বাঁচার জন্য দল আপনাকে বাই করে দিয়েছে, এখন আপনি হচ্ছেন গিয়া বিরাট বিপ্লবী। দল বের না করলে আপনি কী করতেন? থাকতেন এখানে চাঁদাবাজি করতেন। তো এইগুলি ভাই কথা হলো না কোনো। আমি মনে করি যে এই সমস্ত লোককে রাজনীতির থেকে বাইরে থাকা উচিত এদের। আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে এনসিপির টার্গেট রিফাইন আওয়ামী লীগ ও পদবঞ্চিত বহিষ্কৃত নেতা, বিএনপি নেতা। রিফাইন আওয়ামী লীগ নিয়ে তো এনসিপিরই ব্যাপক আপত্তি ছিল, নিরাপরাধ আওয়ামী লীগ নিয়ে তারা যেটি বলতো যে আওয়ামী লীগ মানেই আওয়ামী লীগ, এর মধ্যে আবার রিফাইন আর শুনেন এখানে দুটো বিষয়। এক নম্বর কথা হলো আপনাকে কিন্তু এনসিপির দিকটা ভাবতে হবে। এই কারণে ভাবতে হবে এনসিপি থেকে নতুন রাজনৈতিক দল, তাই না? তাদের এখন কিন্তু রাজনৈতিক কর্মী দরকার, রাজনৈতিক নেতা দরকার। তারা যে কাজটা করছে, তারা প্রথম যে ভুলটা করছে সেই ভুলটা হলো গিয়া তারা একটা রাজনৈতিক দল করছে যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো 35 বছর, 35, 36, 37। তাহলে সবাই যেখানে আপনি ইয়াং, তো এটা করার মাধ্যমে সে কিন্তু 45 ইয়ার্সের সমস্ত লোককে কিন্তু তার দল থেকে মানে সুযোগ রাখে নাই। তাহলে তার কিন্তু এর মধ্যে করতে হবে। তাদের একটা আশা ছিল যে আমার ইয়াং জেনারেশন আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তো, আমি মনে করি পড়তো, সম্ভাবনাময় দল ছিল একটা। কিন্তু ওনাদের নেতৃবৃন্দ যারা আছে এদের কর্মকাণ্ডের মাধ্যমে দ্রুতই তারা এমন একটা ইমেজ তৈরি করতে পারছে যে ইমেজের কারণে ওনাদের কাছাকাছি যাইতে সবাই ভয় পায়, যে ওর কাছে গেলে লোক বোধ লোকে আমারও বাটপার করবো, বুঝলেন? এই ভয়ে তাদের কাছে আর কেউ যায় না। তো তারা কিন্তু পাচ্ছে না। আচ্ছা, এটা হলো তাদের একটা ট্রেন মিস করে গেছে, কিছু করার নাই। এখন তারা কি করবে? এখন তাদের তো দলের লোক লাগবে রে ভাই, লোক লাগবে না, লোক পাবে কই? তো লোক নাই। এখন লোক নেই যারা নাকি রাজনীতি করবে বাংলাদেশে, রাজনীতি কিন্তু সবাই করে না। বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা রাজনীতি পছন্দ করে না, তো তারা তো রাজনীতি করতে আসবে না। রাজনীতি যারা করে তারা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তো সারা দেশে। ওই যে আপনার মনে করেন আমাদের এই যে কি বলে আমাদের যে প্রতিমন্ত্রী হয়েছে, ওর নাম কি ভুলে গেলাম, ভুলাই যাই এখানে সম্পূর্ণ, এই যে গণসংহতি পরিষদ, জুনায়েদ সাকিব, গণসংহতি পরিষদ থেকে সে নিতে চায়। গণসংহতি পরিষদ লোকিত সব মিলে 10-12 জন। ওর তো আর সারা দেশে কি ওর বিরাট সংগঠন আছে? বলেন আছে? নাই তো। তো ওইখান থেকে লোক নিয়ে এসে কি করবে? তার তো ওই লোকের দরকার পড়ে। তার লোক লাগলে সারপ্লাস লোক আছে বিএনপি আর আওয়ামী লীগের। সারপ্লাস বিএনপি মনে করেন কলসি উপচায় পড়ছে, এখন কলসিতে যে পানিগুলি পড়ে যাচ্ছে ওটা আজলা পাইতে কিছু নেওয়ার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ একটু বিপদগ্রস্ত অবস্থায় আছে। আওয়ামী লীগের তো ভাই এরা সারা জীবন মনে করেন এই আন্দাবাজি মাস্তানি করে আসছে।
আসছে না, এখন তো হঠাৎ করে দেখা যাচ্ছে চান্দার জায়গা আর নাই। এখন তারা কি করবে? কিছু তো একটা করতে হবে। এখন তারা কেউ কেউ যারা নাকি জেনুইন আওয়ামী লীগার, এরা ওয়েট করতেছে যে একদিন না একদিন আমরা ফিরবো। আর যারা নাকি মনে করেন যে হাইব্রিড টাইব্রিড কিছু আছে, এরা কি করবে? এদের তো সবাই চিনাও ফেলাইছে। এখন এদের একটা আশ্রয় দরকার, একটা ছাতা দরকার। এরা ছাতা খুলছে, জানলা না দরজায় খুলে দিছে, পাইলে কোনো বেড়াই নাই, যেখানে দিচ্ছে ওদের ঢুকো। তো ঢুকার একটা জায়গা পাইছে, ঢুকছে, ছাদ তো আছে, সমস্যাটা কি? ঢুকে পড়ছে, এগুলো ঢুকবে। কিন্তু তার ঢুকবে কোনটা? ঢুকবে হলো উপচে পড়া বিএনপি, মানে জায়গা না। এখন বিএনপি সরকারি দল সবসময় স্ট্রং হয়, কিন্তু যে 10 জনকে জিজ্ঞেস করলে 9 জনই এখন বিএনপি করে। তো ওইখান থেকে যারা উপচে পড়ে গেছে, সুযোগ পাচ্ছে না, মামলা মোকদ্দমা আছে, দল থেকে বের করে দিছে, এদের যাওয়ার একটা জায়গা লাগবে, তো এরা এখানে যাবে। আর যাবে আওয়ামী লীগের ওই যে ভীত সন্ত্রস্ত অথবা দ্রুত সুযোগে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তারা এখানে আসবে। জামাত তো আসবে না, জামাত তো একটা ক্যাডার ভিত্তিক দল, ওরা একটা আদর্শ নিয়ে আছে, ওইখান থেকে আসবে না। এছাড়া তো এদের হাতে কোনো লোক নাই। গণসংহতি থেকে আসবে? আসবে না তোর ভাই। আর ওই আসলে কি মান্না ভাইয়ের নাগরিক ঐক্য, ওই কয়জন লোক আনতে পারবে তারা? আর লোকই নেই তো, আনবে কোথেকে? জি, আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিবেদন গতকালকে আমরা দেখলাম, যে সেখানে বলছেন যে আওয়ামী লীগের বিশাল সমর্থন গোষ্ঠী থাকায় দলটিকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা টেকসই হবে বলে তারা মনে করে না বা মনে হয় না। এটি অস্থিরতা ও সহিংসতার দিকে ঠেলে দিতে পারে। মানে রাজনীতির বাইরে রাখা টেকসই হবে না। এটা দেখেন, আমরা শুরু থেকে বলছিলাম আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে হবে। এখন এইখানে এই যে আলাপটা আসলো, মানে আপনি যদি মনে করেন আওয়ামী লীগের রাজনীতি একটা ফ্যাসিস্ট রাজনীতি, তাহলে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ বললে তো কিছু হয় না, পুরো রাজনীতিই তো ফ্যাসিস্ট। এই আলোচনা আমি আপনার এখানে বহুবার করছি। মানে ভালো শয়তান খারাপ শয়তান বললে তো কিছু হয় না, শয়তান তো শয়তানই। তার মানে আপনার এখানেও আপনি একটা এথিক্যাল বা মোরাল পজিশন নিতে পারছেন না। ফলে এই যে কাঠামোর আলাপ এখানে কামাল ভাই করলো, এই কাঠামোর মধ্যে আপনি যখন আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করবেন, তার মানে কি আপনি নিজেই একটা আওয়ামী লীগ হইতে চাচ্ছেন। আচ্ছা, এনসিপির রাজনীতিটা কি? এনসিপি জনগণকে কি অফার করছে? তার কি কোনো অফার আছে? তার কি কোনো ম্যানিফেস্টো আছে? তার কি কোনো ফিলোসফিক্যাল ইডিওলজিক্যাল পজিশন আছে যে এইটা আমার মতাদর্শ, আমি এই মতাদর্শের আলোকে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, হ্যাঁ তোমরা আসো, বা এই হইলো আমার দর্শন? হ্যাঁ, সেটা সবসময় আওয়ামী লীগের মতো একটা জাতীয়তাবাদী ট্রাইবাল দর্শন থাকতে হবে, বা বিএনপির একটা ট্রান্সন্যাশনাল বা রাষ্ট্রবাদী, একটা হলো জাতিবাদী আর একটা হলো রাষ্ট্রবাদী রাজনীতি, দুইটা রাজনীতি বাংলাদেশে আমরা দেখছি। তো এনসিপি কি অফার করছে? এখন এই যে ধরেন ইসাক সরকারের কথা বললেন, আক্তার সাহেবের কথা বললেন, বা কর্নেল অলি, বা যারা যেই সমস্ত ব্যক্তিরা বিএনপিতে জায়গা পাচ্ছে না, তো নানা কারণেই তারা যায় যখন এই দলে জয়েন করছে, তারা তো এই দলে তারা কি কোয়ালিটি অ্যাড করবে? ইসাক সরকার বিএনপিতে তো কিছু অ্যাড করতে পারে না, এনসিপিতে অনুযায়ী কি অ্যাড করবে? মানে ঢেকি তো যে জায়গায় থাক সব তার ভাড়া বাঁধার কথা, মানে ধান ভাঙারই কথা তো, তাই না? তো যে বিএনপির মতো এত স্পেস আছে যেখানে, যেই দলে, সেখানেই যে সুবিধা করতে পারে না, সেখানেই যে কিছু করতে পারে, তাহলে এনসিপিতে সে কি করবে? সেটা বোঝাই যাচ্ছে কি করতে। ফলে পলিটিক্সটা তো আমি দেখতেছি না, আপনি দলদারি করতেছেন। এই জন্য বাংলাদেশে তো রাজনীতি নাই, আছে দলাদলি। এখানে এক দল ভাঙ্গে আরেক দলে যাচ্ছে, দলের জোয়ার। রাজনীতি তো পেশা হইতে পারে না। আপনি নতুন বন্দোবস্তের কথা বললেন, আপনি রাজনীতির একটা আপনার নতুন বাংলাদেশ সূচনা করবেন, কিন্তু আপনি সেই পুরানাদের মধ্যে যেগুলো আবার এই ধরনের এই পুরানা দলেও যারা আনফিট, তাদেরকে নিয়ে আপনি কি ফিট করবেন? যে এই গাড়ির চাকা বাতিল হয়ে গেছে, ধরেন আপনি ফালাই দিয়ে নতুন চাকা লাগাই ওই গাড়ি নিয়ে রওনা হয়েছেন, রংপুর থেকে আপনি অন্যদিকে চলে গেছেন, সেই বাতিল চাকা পরে যদি আরেকজন আইসা মার্সিডিজ গাড়িতে জোড়া দেয়, গাড়ি চলবে না তো ফলে এটা তো কোনো কিছু অ্যাড করবে না, এটা খালি এই লোকগুলোকে নেওয়া হচ্ছে। এই লোকগুলো নেওয়ার মধ্যে দিয়ে কামাল ভাই যেটা বললো, আরও ডিফেম হবে, এই ব্যক্তিদের প্রতি মানুষের আস্থা থাকবে। ধরেন আমি 18 বছর ধরে যে পজিশন নিচ্ছি, আজকে যদি হুট করে আমি একটা অন্য পজিশন নেই আমার ব্যক্তিগত একটা সুবিধার জন্য, মানুষ আমার কথা তো 2 পয়সার গুরুত্ব দিবে না। ভোট আইডি এটা প্রমাণ করার চেষ্টা করে, বা আমাদের নিয়ে ভুয়া ফটো কার্ড ছাপায়, ছড়ায়, তাতে মানুষ সাময়িকভাবে কেউ বিভ্রান্ত হলে পরে যখন পুরো বক্তব্য শুনে বোঝে না এই কথা তো সে আগের থেকে বলতেছে। আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্সকে বাংলাদেশের জন্য জরুরি মনে করি। বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমাদের বিরোধ আছে, কিন্তু হরে ধরে আমাদের নিয়ে ডিফেমিং করে। ফলে যেইখানে আপনি আলোচনা করছিলেন, তো এই যে কাঠামোর মধ্যে এখানে ব্যক্তি তো ইম্পর্টেন্ট না। বাংলাদেশে ঘনবসতির দেশ, এখানে আপনি যদি মনে করেন যে আপনি গোবর বেচবেন, আপনার রাস্তায় সুন্দর করে ঢাকনা দিয়ে করে সুন্দর প্যাকেজিং করে, তারও একটা বাজার তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু পলিটিক্সটা কোথায়? এখানে মানুষ টানাটানি করতেছেন, আপনি দল ভারী করছেন, দল ভারী করার মধ্য দিয়ে
আপনি এবং এই যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আপনার কোনো পজিশন নাই তো। আপনি প্রথম বললেন যে কি ইতিহাসের দায় যাদের আছে তাদেরকে আপনি নিচ্ছেন না, তারপরে গেলেন জোটে। তারপরে আপনি আওয়ামী লীগের ব্যাপারে তো মানে সবচেয়ে বড় আওয়ামী বিরোধী শক্তি তো আপনি। এখন আপনি আওয়ামী লীগের ব্যাপারে বলতেছেন যে আওয়ামী লীগ আপনার কাছে আওয়ামী লীগ এখন ভালো ফোর্সে, মানে ভালো আওয়ামী লীগ আপনি আবিষ্কার করে ফেলতেছেন। তাহলে রিফাইন আওয়ামী লীগ ইলেকশনের আগে যখন আসতে চাইলো, আসার কথা বললো, তখন আপনি কোন যুক্তিতে কোন মোরাল স্ট্যান্ডার্ডে আপনি বিরোধিতা করছিলেন সেটার? তার মানে আপনার পজিশনটা তো জনগণের কাছে পরিষ্কার না। আপনি আপনার সুবিধার জন্য সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। এইটা দিয়ে তো রাজনীতি হয় না। ডেফিনেটলি এখানে আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে হবে। আওয়ামী লীগ জামাতকে যেভাবে ডিল করছে, একটা সুতা হিসাবে বা একটা গুটি হিসাবে রেখে দিছে, তারপরে এটাকে নানাভাবে ডিল করে আজকে তার পরিণতি দেখেন। আওয়ামী লীগকে এভাবে ডিল করা যাবে না। একটা হলো আওয়ামী লীগের রাজনীতি, সাংগঠনিকভাবে আপনি পুরো দলটাকে রিকনসিলিয়েশনের মধ্যে আনেন। যারা অপরাধ করে নাই, ফৌজদারি অপরাধ করে নাই, কিন্তু এই রাজনীতিকে তারা রাজনীতি মনে করে, তাদেরকে ডেফিনেটলি আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক অধিকার এনশিওর করতে হবে। আপনি এই যে আপনার নির্বাহী আদেশে নিষিদ্ধের ব্যাপারটা বিএনপি তো বিরোধিতা করছিল ইন্টারিমের আমলে, তখন তো বিএনপি একটা আওয়ামী পুনর্বাসনকারী, হ্যাঁ, আওয়ামী লীগের দোসর, এইভাবে বিএনপিকে আপনার ব্র্যান্ডিং করা হয়েছে। তারপরে বিএনপি এবার এসে যখন আপনার করে দিল, সেইটা আইন করে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা আপনার অধ্যাদেশ ছিল সেটাকে আইন করে ফেললো, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো নিষিদ্ধ এবং এইটা বিএনপির পজিশন, এটা সম্মিলিত পজিশন আকারে ধরেন বিএনপি নিল, কিন্তু এটা তো সমাধান না। বিএনপির ইশতেহারের মধ্যে আছে তারা ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে। হিলিং কমিশন করে যারা আওয়ামী লীগ করে লক্ষ লক্ষ লোক অনুসারী, তাদেরকে আপনার পলিটিক্যাল স্পেস দিতে হবে। এখন সেখানে যারা হাইব্রিড, যারা সবসময় ক্ষমতাপন্থী বা সবসময় কোনো না কোনো দলের ছত্রছায়া থেকে লোকালি তার আপনার বালুমহল, টেন্ডার এবং লোকাল আপনার পাওয়ার এক্সারসাইজ করতে হয়, সে যদি এখন এনসিপি, জামাত, বিএনপিতে পুনর্বাসিত হয়, তাহলে গোটা দেশের রাজনৈতিক যে পিউরিফিকেশন আমরা চাই, যে ডিআওয়ামীকরণ চাই, আওয়ামী কাঠামোর বাইরে বাংলাদেশকে নিতে চাই, সেটা তো আপনারা নিতে দিচ্ছেন না। এবং সেটা নিতে দিচ্ছেন না কারা? এটা লিড দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থানকারী প্রধান শক্তি বলে দাবি করে যারা, তারা। এর চেয়ে ট্র্যাজেডি, এর চেয়ে মানে দুঃখজনক ট্র্যাজেডি আর হইতে পারে না বাংলাদেশের ইতিহাসে। এটা সবচেয়ে জঘন্য ট্র্যাজেডি হবে যে আপনি এটা প্রপারলি ডিল না করে আপনি নিজেই এই আওয়ামী লীগ তো একটা নফসানিয়াত। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ যারা করতো, তারা হাসিনার এই যে শৃঙ্খলা, হ্যাঁ, এগুলোর থেকে অনেক আগেই মুখ ফিরাই নিছিল। ফলে এই যে লুটপাট, গুন্ডামি, হ্যাঁ, দখলদারি, সন্ত্রাস, এটা একটা স্বভাব আকারে, একটা খাসিলত আকারে তৈরি হয়েছিল। এখন এই খাসিলত আপনার যারা চর্চা করে, আপনি যদি তাদেরকে প্রপার বিচারের মধ্যে না এনে ভালো আওয়ামী লীগের নাম দিয়ে আপনি আপনার সুবিধা মতো জায়গায় জায়গায় এদেরকে ইনকর্পোরেট করা শুরু করেন আপনার দলের মধ্যে, আপনি এইটা আওয়ামী খাসিলতি রপ্ত করবেন। আপনার নাম যাই হোক, আপনার সাইনবোর্ড যাই হোক, আপনার প্রোডাক্ট হবে আওয়ামী প্রোডাক্ট। যদি সুযোগ থাকে আরেকবার আপনার কাছে যাব, মাসুদ কামাল ভাই, যেটি নিয়ে প্রশ্ন করেছিলাম রনি ভাইকে, এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে প্রতিবেদন, সেখানে আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ নিয়ে তারা বিস্তারিত লিখেছে এবং প্রতিবেদনে আরও বলা হয়েছে যে নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি বিএনপির জন্য আওয়ামী লীগের আইনি বৈধতা ফিরিয়ে দেওয়ার কাজটা সহজ করত। আপনার কি ধারণা, কি মতামত? দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করে দেশটাকে সামনের দিকে অগ্রসর করা অসম্ভব, একদম অসম্ভব। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তা আমার নাম পক্ষে না থাকে কিছু আসা যায় না, আমি তো কেউ না, পাবলিক, তাই না? কিন্তু আমার মতো পাবলিক আরো অনেক আছে। আর আওয়ামী লীগ একটা বড় দল, সেই দলকে নিষিদ্ধ করে দিলেন। এই ধরনের উদ্ভট চিন্তা এই এনসিপির যারা অকাল কুষ্পন্ন যারা আছে, ইয়াং বয়স, বুঝে না রাজনীতি, তাদের মাথায় আসবে। জামাত যেটা প্রতিহিংসাপরণ রাজনীতি করে, তাদের মাথায় আসবে। কিন্তু যারা আপনার মানে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের মাথায় আসা উচিত না। তাহলে আপনি বলবেন বিএনপি আইনটা করলো কেন? বিএনপি তো আইনটাই করছে, আগে অধ্যাদেশ করুক আর যাই করুক, বিএনপি তো আইন বানাইছে রে ভাই, দায় কিন্তু বিএনপির। কিন্তু বিএনপির কিন্তু আমি মনে করি বিএনপির একটা রাজনীতি আছে। আমি জানি না বিএনপির মনে কি আছে, এটা তো বলতে পারবো না, আমি তো বিএনপি করি না। কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে যে জিনিসটা বুঝি, সেটা হলো বিএনপিও কিন্তু এখন দেন হাইপোথেটিক্যাল ধরেন, বিএনপি যদি এই আইনটা মানে অধ্যাদেশ থেকে আইন না বানাইতো, তাহলে বিএনপির কিন্তু বেকাতে ফেলাই যেত জামাত আর এনসিপি। হই চই চিল্লাপাল্লা করে, ওই যে তাদের একটা স্লোগান আছে যে নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ, নাকি 2 সাপের 1 বিষ, একই কথা। ওই লাইনে কিন্তু তারা আন্দোলন আরম্ভ করে যেত, ফ্যাসিবাদের দোসর, হ্যাঁ, ফ্যাসিবাদের দোসর এর বলতো। বিএনপি কিন্তু খুব, আমি বিবেচনা করি, খুবই
মানে আপনার বুদ্ধিমত্তার সঙ্গে একটা পদ্ধতি নিছে। পদ্ধতিটা হলো যা অধ্যাদেশ আছে পাশ করছে, অধ্যাদেশটা কি আছে যে যতদিন তাদের বিচার না হবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। ঠিক, বিচার তো একদিন হবে। বিচারে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হয় তখন কি এনসিপি আর জামাতে কিছু বলার থাকবে? ততদিনে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি আমার যেটা মানে আপনার ধারণা ওই দিকে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে অহেতুক পিড়াপিড়ি অনেকে করতে পারে বা করেন, আপনারা করে আরাম পাবেন, কিন্তু আমি বুঝি যে বিএনপি অত বোকা হয় নাই যে বিরোধী দলের ঝান্ডা জামাতের মতো দলের হাতে উঠাই দিবে। বিএনপি অত বোকা না, কারণ বিএনপির সঙ্গে একসময় ছিল, বিএনপি এতদিনে অন্তত জামাতকে চিনে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, এটা আমি যেটা আমাদের মূল যে টপিক, যে সংসদে ঐক্য বাইরে কি, সংসদে কোনো রকম কোনো ঐক্য নাই। আজকে জামাতের যে আমির বলেছেন যে তিনি বিড়ালের মতো বাঁচতে চায় না 1000 বছর, সিংহের মতো বাঁচতে চায় দেশে, কোনো একদলীয় আধিপত্যবাদ বরদাস্ত করব না, 11 দলীয় ঐক্য আন্দোলন চলবে সংসদে রাজপথে। মানে একটা সংসদীয় রাজনীতি তো করে না জামাত ইসলাম, কি সংসদীয় রাজনীতি দল কিনে টেনে প্রশ্ন তুলতে হবে তো আমাদের? সংসদে আপনি মিল ঐক্য কোথায় দেখেন? কোনো রকম কোনো ঐক্য নেই। একটা হলো আরএসএস বিজেপি মার্কা রাজনীতি করে, চেতনার রাজনীতি, অনুভূতির রাজনীতি করে, আরেকটা হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টি। তো বিএনপি তো এখানে কামাল ভাই যেটা বললো, দেখেন মানে বাংলাদেশে জামাত যতদিন রেলিভেন্ট থাকবে আওয়ামী লীগ ততদিন রেলিভেন্ট থাকবে, কারণ দুইটা একই রাজনীতি করে, একটা আরেকটার অল্টার ইগো। আপনি জামাতের যুদ্ধ অপরাধ, জামাতের এই গণহত্যা, এই সব কিছুর পরেও যদি জামাত এখানে রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগের এই 24 সালের এগুলোর একটা সুরাহা করে যেমন একটা বিচার করছে, হ্যাঁ, তো ফলে আওয়ামী লীগ কেন পারবেন? এই যুক্তি তো আওয়ামী লীগের লোকজন দিবেই। তার মানে আমি বলতেছি আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে হবে। আমি শুরু থেকে বলতেছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার কথা এবং পলিটিক্যালি এটা মোকাবেলা করা। নির্বাহী আদেশে একটা দলের রাজনীতি নিষিদ্ধ করা কোনো দিনও সমাধান হইতে পারে না। শুরু থেকে আমি কামাল ভাইয়ের সাথে একমত, আমি বহুবার বলছি এবং বিএনপিও তার ইস্তেহারে বলছে তারা ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে। আমার ধরনের হিলিং কমিশন করা, এবং বাই দিস টাইম আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত যে কোন ধরনের রাজনীতি বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রত্যাশা করে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।